পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের 50টি স্থানে ছোট ছোট আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে সকাল থেকে কাজ করবে ফায়ার সার্ভিস। কোটি টাকার বিলাসী গাছে মিলছে না সবুজের প্রশান্তি, আত্মঘাতী পদক্ষেপ বলছেন বিশেষজ্ঞ। দেরিতে হলো ভুল বুঝেছে সিটি কর্পোরেশন। জয়দেবপুরে দুর্ঘটনার জেরে কমলাপুর থেকে কয়েক ঘন্টা দেরিতে ছেড়েছে ট্রেন, যাত্রীদের চরম ভোগান্তি। প্রায় 32 ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক। স্বজনদের পক্ষে প্রভাব খাটানোর বিষয়ে এমপি মন্ত্রীদের এবার সতর্ক করলেন ইসি। রাশেদা উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় 61 জনকে বহিষ্কার করল বিএনপি। এবং জিম্বাবুয়ে যুক্তরাষ্ট্রের সাথে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া যায় না বললেন সাকিব। এবারের আসরে আগের সব রেকর্ড ভাঙতে চান। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত জানাচ্ছি নিউজ 24 রাতের সংবাদের সঙ্গে আছে আমি আহসান হাবিব। প্রিয় দর্শক, দেখছিলেন ওয়ালটন নন স্টপ মিলিয়নিয়ার অফার। সংবাদ শিরোনাম। আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত সংবাদ। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুর বুনিয়া এলাকায় বনের অনেক জায়গায় আগুন লেগেছে। শনিবার বিকেলে লাগা আগুনের খবর পেয়ে বন বিভাগ, স্থানীয় এলাকাবাসী ও মংলা ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করতে পারেনি। ফায়ার সার্ভিস বলছে, সুন্দরবনের বিভিন্ন গাছের পাতার স্তূপের মধ্যে আগুন জ্বলছে। প্রায় 1.5 কিলোমিটার জুড়ে 50টি জায়গায় জ্বলছে আগুন। তবে সন্ধ্যার পর থেকে আগুন নিয়ন্ত্রণের কাজ বন্ধ রয়েছে। সকাল থেকে আবারও আগুন নির্বাপনের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিস্তীর্ণ এলাকায় আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সকাল থেকে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ফায়ার অফলাইন নালা কেটে পানি দেবেন। আমরা চেষ্টা করছি, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। লোকজন আগুন নিবানোর চেষ্টা করেছে, কিছুটা নিয়ন্ত্রণে আছে। ফায়ার ব্রিগেড চলে আসছে। বুঝতে পারছি না এখনো এটার সূত্রপাত কোথা থেকে হয়েছে। জায়গায় জায়গায় আগুন জ্বলতে আছে। আমরা তো পানি প্রচুর মনে হয় টানতে আছে, ওই ড্রেন অল্প অল্প পানি আছে, টেনছি নিজেই সেই পানি আনি মানি যে আগুন ধরিয়ে যে অল্প অল্প আমরা নিবাবার চেষ্টা আছি, কিছু কাপড় নিবেই ফেলছি। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ঢাকার সবেধন নীলমণি 8% সবুজ আর 58%ই বিদেশি প্রজাতির গাছ। শোভাবর্ধক উদ্ভিদ আবার 33%। দেশের মাটির সঙ্গে সম্পর্কহীন এসব গাছে না মিলছে ছায়া, না মিলছে ফল ফুল। ফলে কোটি টাকা খরচ করেও ধরা ছোঁয়ার বাইরেই রয়ে যাচ্ছে গাছের উপকারিতা। বিশেষজ্ঞরা বলছেন, এমন উদ্যোগ আত্মঘাতী। আর দেরিতে হলেও সিটি কর্পোরেশন বুঝতে পারছে ভুল। বিস্তারিত হাসান ওয়ালির প্রতিবেদন, ছবি তুলেছেন আসাদুজ্জামান কানন। প্রথম দেখায় চোখে প্রশান্তির পরশ, পরক্ষণেই উবে গেল স্বস্তি। কোথাও নেই গাছের ছায়া, বাতাসেও নড়ছে না পাতা। রাজধানী বিমানবন্দর সড়কের দুই পাশের এই বনসাই সুদূর চীন ও তাইওয়ান থেকে আনা। 2017 সালে সড়ক ও জনপথে লাগানো এই গাছগুলো উচ্চ মূল্য দিয়ে কেনা। কিন্তু এসব গাছ ঘিরে নেই পাখিদের আনাগোনা, দুদণ্ড জিরিয়ে নিতে নেই পথচারীর অপেক্ষাও। পরিবেশের সাথে সাথে চিন্তা করা হয় তাহলে এই গাছগুলো আসলে লাগানো উচিত হয় না। এটা অর্থ অপচয় আর কিছুই না, ছায়া দেয় না, কিছুই দেয় না। রাজধানীর হাতিরঝিলে দেখা মিলবে দীর্ঘকায় এই গাছের। ভারত থেকে আনা লম্বো নামের এই গাছটিতেও নেই পাতা। আকাশমণি ও শীতের দেশের পাইন গাছ সহ এমন অসংখ্য বিদেশি গাছে ভরে গেছে রাজধানী ঢাকা, যেসব গাছে মিলছে না ফুল ফল কিংবা ঔষধি উপকরণ। একদিকে কংক্রিটের দাপটে গাছপালা উজাড়, অন্যদিকে অবৈজ্ঞানিক পন্থায় এমন ভিনদেশি গাছ রোপণ। ফলে সাদা চোখের সবুজের দেখা মিললেও নগরবাসীর স্বস্তি তো মিলছেই না, বরং দীর্ঘমেয়াদে ভারসাম্য তৈরি করছে পরিবেশের।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জসিম উদ্দিনের নেতৃত্বে এক গবেষণা তথ্য বলছে সংখ্যার দিক থেকে রাজধানীর গাছের প্রায় 90% বিদেশি। এই বিশেষজ্ঞ বলছেন দেশি রেখে বিদেশি গাছ দিয়ে নগরীতে সবুজায়নের চেষ্টা পরিবেশের ভারসাম্যে নেতিবাচক প্রভাব ফেলবে। গাছটা আমাদের দেশের পশু পাখিকে সাপোর্ট করে কিনা, আমরা সেই গাছ নিয়ে যারা গবেষণা করি তারা এই গাছ থেকে শেখার সুযোগ আছে কিনা, গাছটা আমাদের ন্যাচারাল হেরিটেজ এটা রক্ষা হচ্ছে কিনা। রাইট গ্রিনিং বলতে একটা কনসেপ্ট ডেভেলপ করছে, আমরা গ্রিন করব, গ্রিনটা রাইট কিনা। বিশেষজ্ঞরা বলছেন ঢাকার মাটির গঠন লাল মাটির হওয়ায় মূল গাছ শাল, কিন্তু সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর কিংবা সড়ক ও জনপথ কেউই 1 দশকের বেশি সময় ধরে ঢাকার কোথাও শাল গাছ রোপণের উদ্যোগ নেয়নি। কোথায় কোন গাছ কতটুকু দূরে দূরে কিভাবে রোপণ লালন প্রতিপালন করতে হবে সেই নীতিমালা সাপেক্ষেই আমাদের পুরো নগরীকে 1 এবং 2 বছর মেয়াদী কর্মসূচির ভিত্তিতে নগর বনায়ন কর্মসূচি দেওয়া উচিত। তবে অতিমাত্রায় বিদেশি গাছের আধিক্য থেকে মুক্ত হতে চায় সিটি কর্পোরেশনও। ভুল শুধরে দেশীয় গাছ লাগানোর ব্যাপারে মনোযোগী হতে চায় সংস্থাটি। শুধুমাত্র অর্নামেন্টাল প্ল্যান্টটা আমরা চাচ্ছি যে একটু ট্রি টাইপের গাছ যেগুলোতে বড় হয় এবং পর্যাপ্ত ছায়া দিতে পারে। দেশীয় যে গাছ আছে মূলত সেই দেশীয় গাছ দিয়েই আমরা পরিবেশ সম্মতভাবে প্লান্টেশন করব। বাংলাদেশ জার্নাল অব প্লান্ট ট্যাক্সনমিতে প্রকাশিত 2021 সালের গবেষণায়ও সড়ক বিভাজকে বিদেশি আগ্রাসী প্রজাতির গাছের চিত্র উঠে এসেছে। গবেষণায় যে 15 প্রজাতির গাছের সন্ধান পাওয়া যায় তার 9টিই ছিল আগ্রাসী বিদেশি প্রজাতির। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। জয়দেবপুর জংশনে ট্রেন দুর্ঘটনার জেরে শনিবার কয়েক ঘন্টা দেরিতে ছেড়েছে বেশিরভাগ ট্রেন। দিনভর দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। সকাল থেকে সব ট্রেন সময় মতো ছাড়ার আশ্বাস দিয়েছেন স্টেশন ম্যানেজার। এদিকে প্রায় 32 ঘন্টা পর জয়দেবপুরে দুর্ঘটনাস্থল থেকে সরানো হয়েছে তেলবাহী ওয়াগন। এতে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। রেলমন্ত্রী জিল্লুর হাকিম বলেছেন, দক্ষ জনবলের অভাবে বারবার দুর্ঘটনা ঘটছে। জয়দেবপুরে 2 ট্রেনের মুখোমুখি সংঘর্ষের জেরে শনিবারও সময় মতো ছাড়েনি বেশিরভাগ ট্রেন। কমলাপুর রেল স্টেশনে কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয়েছে উত্তরবঙ্গগামী যাত্রীদের। সকালের ট্রেন ছেড়েছে দুপুরের পর। ট্রেন 9টা 10-এ যাবে না, আমাদের ফেরত দিক, আমরা অন্য কোনোভাবে যাই, এটা ফেরতও দিবে না। এখন 9টা থেকে 2টা পর্যন্ত বসে রাখা। বুঝতে পারছি না ট্রেন কি দেরি করবে নাকি আদৌ ছাড়বে। হেল্প ডেস্কটা শুধুই কোনো কাজের না, ওখানে জিজ্ঞাসা করলে কোনো উত্তর পাওয়া যায় না। 2-3 বার গেছে, একবার বলে যে আসতেছে, আবার বলছে যে 12টা 40-এর দিকে ছাড়বো। এখনো তো ট্রেন আইসাই পৌঁছায়নি। তবে ট্রেনের কয়েক ঘন্টার দেরিকে শিডিউল বিপর্যয় বলতে নারাজ স্টেশন ম্যানেজার। তিনি জানান 24 ঘন্টার বেশি দেরি হলে তাকে শিডিউল বিপর্যয় বলে। জানেন যে ঢাকাতে বিক্রম ট্রেন ঢাকায় আসে, তারপর আবার চালাই। তো যে ট্রেনটা আসতে লেট করেছে সেটা স্বাভাবিকভাবে যাইতে ওর বিলম্ব হবে। একটা কালকের মধ্যে যেই বিলম্বটা সেটা ঠিক হয়ে যাবে। শুক্রবার গাজীপুরে উত্তরবঙ্গগামী তেলবাহী ওয়াগন ও কমিউটার ট্রেনের সংঘর্ষ হয়। এতে আহত হন 4 জন। দুর্ঘটনার পর থেকে এই রুটে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে। ঘটনার তদন্তে 3টি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন ও রেলওয়ে বিভাগ। দক্ষ জনবলের অভাবে বারবার ট্রেন দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুর হাকিম। মাদারীপুরের শিবচর রেল স্টেশনে ঢাকা ভাঙা রুটে আরও 1 জোড়া ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন রেলমন্ত্রী। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। রেয়াত সুবিধা প্রত্যাহার করায় বাড়তি ভাড়ায় ট্রেনে ভ্রমণ করতে হচ্ছে যাত্রীদের। শনিবার থেকে কার্যকর হয়েছে নতুন নিয়ম। দ্রুত ভেদে টিকিটের মূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তবে রেল কর্তৃপক্ষ বলছে ভাড়া তেমন বাড়েনি। সরকারের রেয়াত সুবিধা প্রত্যাহার করায় ভাড়া কিছুটা বেড়েছে। তবে নতুন নিয়মে গন্তব্য ভেদে শোভন চেয়ারে 20 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে। এসি চেয়ারের দাম সর্বোচ্চ 300 এবং কেবিনের ভাড়া বেড়েছে 400 টাকা পর্যন্ত। যাওয়া অবস্থায় যদি এভাবে বাড়তি হয় আমার জন্য ভীষণ কষ্টকর। আগে টিকিটের ভাড়াটা কম ছিল, আমরা যাতায়াতের সুবিধা ছিল, এখন তো টিকিটের দামটা বেড়ে গেছে।
এখন আমাদের খুব দিকে অসুবিধা হচ্ছে। জিনিসপত্র সবই তো দাম বাড়ছে, ট্রেনের ভাড়াটাও বাড়তি, সবকিছুই শুধু বাড়ছে, কমার কোনো নাম নেই। আমরা যাতে আরো টিকিট সহজলভ্য হয়, যাতে আমরা সহজে আসা যাওয়া করতে পারি, এই জন্য গভর্নমেন্ট ব্যবস্থা করা উচিত। ভাড়া সেভাবে বাড়ে নাই, সামান্য কিছু বাড়ছে, বাড়া নেই, এটা রেয়াতিটা প্রত্যাহার করাতে যা বাড়ছে সেটাই। তীব্র গরমে নাকাল জনজীবন, তাই বেড়েছে খাবার স্যালাইনের চাহিদা। বিশেষ করে খেটে খাওয়া মানুষের কাছে সহজে পানিশূন্যতা পূরণের মাধ্যম খাবার স্যালাইন। আর এই প্রয়োজনকে পুঁজি করে নকল খাবার স্যালাইন বিক্রি করছে একটি অসাধু চক্র। সম্প্রতি এই চক্রে 3 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে 12 বছর ধরে এই ব্যবসার জাল বিছিয়েছে তারা। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। বাংলাদেশে কোনো দুর্যোগ এলেই প্রবাদটি আরও বেশি প্রকট হয়ে ওঠে। তীব্র গরমে যখন খাবার স্যালাইনের ব্যাপক চাহিদা, তখন একটি চক্র এভাবে তৈরি করছে নকল খাবার স্যালাইন। তীব্র গরমের কারণে বাজারে খাবারের স্যালাইনের বিক্রি বেড়ে যাওয়া আর উপজেলা নির্বাচনের কারণে গ্রামে খাবার স্যালাইন বিতরণের জন্য তারা এই কাজ করত বলে জানায় ডিবি। স্যালাইন বানানোর জন্য খোলা বাজারের চিনি ও লবণ ব্যবহারের প্রমাণ পায় গোয়েন্দারা। এজন্য কেরানীগঞ্জে আলাদা কারখানাও করেছে চক্রটি। বিভিন্ন ফার্মেসি, বিভিন্ন ব্যক্তির কাছ তারা বিলি করছে, অথবা মানে গ্রাম অঞ্চলগুলিতে এখন তো নির্বাচন চলছে, উপজেলা নির্বাচন, এতে হবু উপজেলা ক্যান্ডিডেট যারা, তারা এখন এই মানবতার সেবার নামে তারা এই স্যালাইনগুলি কিনে নিয়ে তারা রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গাগুলিতে তারা বিলি করছে। তারাও তো জানে না এটা যে নকল। এর আগে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবের সময়ে তারা আরেকবার ডিবির হাতে গ্রেপ্তার হয়েছিল। চক্রটি 2023 সালের আগস্টে 5000 প্যাকেট ভেজাল খাবার স্যালাইন সহ গ্রেপ্তার হয়েছিল। তখন চক্রের 10 জনের নামে চার্জশিট দেওয়া হয়। আমরা এর আগে আমরা প্রায় 5000 প্যাকেট আমরা উদ্ধার করেছিলাম, আর বাকিগুলি আর প্রায় কয়েক লক্ষ প্যাকেট প্যাকেজিং একটি কোম্পানি বানাচ্ছিল, যে তারা সেখানে তাদের একটা প্যাকেট বানাতে গেলে সেখানে কারণ এক্সপায়ার ডেট, তারপরে সেখানে বিএসটিআর অনুমোদন আছে কিনা এগুলি থাকতে হয়। দেখা গেল যে ওই যে প্যাকেজিং কোম্পানি তারা প্যাকেট সমানে বানাচ্ছে, বাট তাদের এক্সপায়ার ডেটও নাই এবং বিএসটিআর অনুমোদন নেই। এমন আরো কোনো চক্র আছে কিনা সে ব্যাপারে অনুসন্ধান করছে গোয়েন্দারা। বিভিন্ন ফার্মেসি, বিভিন্ন ব্যক্তির কাছ। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা। উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীরা তাদের স্বজনদের পক্ষে প্রভাব বিস্তারের চেষ্টা করলে কঠোর হবে ইসি। প্রয়োজনে প্রার্থিতা বাতিল করা হবে বলে জানিয়েছেন ইসি রাশেদা সুলতানা। এদিকে প্রথম ধাপের উপজেলা নির্বাচন সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। প্রচারণায় একে অন্যের বিরুদ্ধে ছুঁড়েছেন অভিযোগের তীর। আলমগীর চৌধুরী ও বুরহানুদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হাতে সময় নেই, তাই ভোটের মাঠে নাওয়া খাওয়া ভুলে প্রচারণায় প্রার্থীরা। উপজেলা নির্বাচনের প্রথম ধাপকে সামনে রেখে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের কাছে টানতে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। ভোটাররাও করছেন নানা হিসেব নিকেশ। যে ব্যক্তি সৎ, যে ব্যক্তি যোগ্য, মাদক মুক্ত উপজেলা গ্রহণ করবে এবং সাধারণ জনগণ যার কাছে যায় আশ্রয়স্থল হিসাবে চিহ্নিত হবে, আমরা সেই ব্যক্তিকে নির্বাচন হিসাবে দেখতে চাই। সুখে দুঃখে আমাদের পাশে যায় থাকবে, তাকে আমরা নির্বাচনে ভোট দিতে চাই। জনগণের কাজ করব এরকম প্রার্থী আমরা চাই, যাতে জনগণের খোঁজ খবর লয়, নির্বাচনের আগে নির্বাচনের পরেও যেন লয়। নির্বাচনে অংশ নেয়নি বিএনপি, তবে দলটির কয়েকজন নেতারা লড়ছেন কেন্দ্রের সিদ্ধান্ত না মেনে। আর ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী থাকায় বিভক্ত কর্মীরা এ নিয়ে অভিযোগের তীর ছুটছেন একে অন্যের বিরুদ্ধে। বরাদ্দ দেওয়ার যে একটা ট্র্যাডিশন শুরু হয়েছে, রাস্তা দিবে, ঘাট দিবে, উন্নয়ন করবে, এইটা যাতে যে প্রার্থী করে এটা বন্ধ করতে হবে। এমপির বরাদ্দ নানাভাবে আমাদের ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন রিটার্নিং কর্মকর্তা। আমরা আশা করছি যে 8 মে ভোটাররা তাদের ভোট নিরাপদে ভোট কেন্দ্রে এসে দিয়ে এবং নিরাপদে তারা তাদের বাড়িতে ফিরে যেতে পারবেন, সেই রকম আইন শৃঙ্খলা আমাদের বজায় থাকবে। এদিকে রাজশাহী এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জানালেন, নির্বাচনে এমপি মন্ত্রীরা প্রভাব বিস্তারের চেষ্টা হলে কঠোর হবে ইসি। আপনি যদি কারোর আশীর্বাদ পুষ্ট হয়ে তাদের সুবিধা নিতে চান, এটা কিন্তু প্রকাশিত হয়ে যায় যে আপনি কার দৌড়ে, কার শক্তিতে শক্তিয়ান হয়ে এটা আপনি করছেন। আমরা এরকম টের পেলে আমরা একদম সোজা ক্যান্ডিডেট হচ্ছে বাতিল করে দেব। আগামী 8 মে প্রথম ধাপে ভোট হবে 150 উপজেলায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজন যারা বাকি আছে তারা আস্তে আস্তে মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে এসব কথা বলেন তিনি। সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় ঝিনাইদহ 1 আসনের উপনির্বাচনে নায়েব আলী জোয়ারদারকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই গত 16 মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 5 জুন। তাদের কথা তাদের উপজেলা পর্যায়ে কেউই শুনছে, এবার সবাই কিন্তু প্রার্থীতায় আছে। কাজে এসব অন্তঃসার শূন্য বক্তব্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে কোনো লাভ নেই, যেটা মাঠে কার্যকর হচ্ছে না। দেশের বাজারে উন্মুক্ত করা হলো বিশ্বখ্যাত মার্সিডিজ রেঞ্জের 4টি নতুন মডেলের বৈদ্যুতিক বা ইকিউ গাড়ি। শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আনুষ্ঠানিকভাবে পরিবেশসম্মত অত্যাধুনিক এসব গাড়ি উন্মুক্ত করা হয়। দিনব্যাপী আয়োজনে বেলা 12টা থেকে ছিল মনোমুগ্ধকর কনসার্ট। সন্ধ্যায় মার্সিডিজ বেঞ্জ ব্যবহারকারীদের সম্মানে করা হয় বিশেষ আয়োজন, যেখানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভির, ভাইস চেয়ারম্যান সাফন সোভান সহ বিশিষ্ট ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিরা। দেশে মার্সিডিজ বেঞ্জের পরিবেশক রেনকন মোটরস লিমিটেডের কর্মকর্তারা জানান, রবিবার থেকে নতুন এই 4 মডেলের বৈদ্যুতিক গাড়ি ক্রেতারা কিনতে পারবেন। প্রদর্শন করা গাড়িগুলো যারা কিনবেন তাদের বাসায় ইকিউ চার্জিং স্টেশন ইনস্টল করে দেওয়া হবে। নিউজ 24 রাতের সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথে থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 রাতের সংবাদে। বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে বহিরাগতদের হামলায় বাস শ্রমিক আহত হওয়ার ঘটনায় ফের তাণ্ডব চালিয়েছে শ্রমিকরা। দুই পক্ষের শ্রমিক তাণ্ডবে যানবাহন ভাঙচুর ও পুলিশের উপরও হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও একজনকে আটক করে পুলিশ। এই ঘটনায় ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কে প্রায় 3 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ জানায়, দুপুরে মাদারীপুরে একটি বাস এক মোটরসাইকেল চালককে সাইড নিতে হর্ন দিলে মোটরসাইকেল চালক ও তার লোকজন বাস চালককে মারধর করে। তাকে বাঁচাতে অন্য শ্রমিকরা এগিয়ে আসলে তাদেরও মারধর করে। এই ঘটনায় দফায় দফায় বিক্ষোভ সহ হামলাকারীদের আটক করে মারধরের চেষ্টা চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা। এক পর্যায়ে সড়ক অবরোধ করেন তারা। পরে পুলিশ এসে সমঝোতার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বাস স্ট্যান্ডে যারা তাদের কমিটি নিয়ে তাদের একটি নিজেদের সমস্যা আছে। দ্বিতীয়ত হয়েছে যে মাহেন্দ্রের একটা স্ট্যান্ড আছে, আপনারা দেখতে পেয়েছেন যে মাহেন্দ্রের চালক যারা রয়েছে তাদের সাথে বাসের যারা রয়েছেন তাদের সাথে মনোমালিন্য তো এবং এটা নিয়ে হাতাহাতি হয়েছে। দুই পক্ষের উপর ঢিল চড়াও হয়েছে। আনক্যাপ করো ফ্রুটনেস, সানকুইকের গুডনেস। শীঘ্রই মেড ইন বাংলাদেশ ট্যাগে রপ্তানি হবে দেশের স্বর্ণ ও অলংকার। শনিবার বিকেলে পৌরসভা মিলনায়তনে বরগুনা বাজুস জেলা শাখার মতবিনিময় সভায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ কথা জানান। বলেন, বাজুস প্রেসিডেন্ট সায়েম সোভান আনভিরের যোগ্য নেতৃত্বে আজ দেশের স্বর্ণশিল্পে গতি ফিরেছে। বরগুনা জেলা শাখার সভাপতি উত্তম কর্মকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাসুদুর রহমান। বিশেষ অতিথি বাজুস কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং শেখ মোহাম্মদ মুসা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। মনীন্দ্রনাথ মিত্রকে সভাপতি ও আজহারুল ইসলাম সঞ্জুকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস গাইবান্ধা জেলা শাখার 19 সদস্য কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে এক মতবিনিময় সভায় এই কমিটি ঘোষণা করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বাজুস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি
সমিত ঘোষ বলেন, বাজুস প্রেসিডেন্ট সায়েম সোভান আনভিরের বাজুসের দায়িত্ব নেবার পর থেকেই স্বর্ণশিল্প সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক তাজুল ইসলাম, নির্বাহী সদস্য মোহাম্মদ সালাম সহ আরও অনেকে। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। সময়োপযোগী প্রতিটি পদক্ষেপে একসময়ে ঝিমিয়ে পড়া ঐতিহ্যবাহী জুয়েলারি শিল্পে বিপ্লব ঘটেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নাটোর জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভায় এ কথা বলেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যায় নাটোর শহরের একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। বাজুস নাটোর জেলা শাখার আহ্বায়ক স্বপন কুমার পোদ্দারের সভাপতিত্বে এবং সদস্য সচিব রঘুনাথ কর্মকারের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক উত্তম ঘোষ। ডিপিএস এসটিএস স্কুল ঢাকা স্কুলের সিনিয়র ক্যাম্পাসে অনুষ্ঠিত গ্লেন ফেস্ট উৎসবের মাধ্যমে গ্লেনব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলে আপগ্রেডেশনের ঘোষণা দিয়েছে। আঞ্চলিক পর্যায় থেকে নিজেদের আন্তর্জাতিক মানের স্কুলে উন্নীত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই আপগ্রেডেশনের মাধ্যমে নতুন গ্লেনব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের অত্যাধুনিক ক্যাম্পাস সহ বিশ্বমানের সুযোগ সুবিধা নিশ্চিত হবে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি 22,776 টাকা নির্ধারণের প্রস্তাব করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তবে এই মজুরি কোনোভাবেই বাস্তবায়ন সম্ভব নয় বলছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। শনিবার ধানমন্ডিতে নিজস্ব কার্যালয়ে ট্যানারি শিল্পের ন্যূনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়নের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনায় চামড়া শিল্পের জন্য ন্যূনতম মজুরি কাঠামো প্রস্তাবনা তুলে ধরে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, গত 5 বছরের মূল্যস্ফীতি হিসেবে নিয়ে নতুন এই মজুরি কাঠামো প্রস্তাব করা হয়েছে। জবাবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন সভাপতি বলেন, বিদ্যুৎ জ্বালানি সহ বিভিন্নভাবে এ খাতে উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে, বিপরীতে কমেছে এ খাতে রপ্তানি আয়। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন আলোচনা শুরু করতে কায়রো পৌঁছেছে হামাসের প্রতিনিধি দল, এমনটা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। এদিকে দ্রুত যুদ্ধবিরতি চুক্তি না হলে রাফা শহরে রক্তপাত বইয়ে দেবে ইসরায়েল। জাতিসংঘের এমন শঙ্কার পর এ উদ্যোগ নিল হামাস। এবারে খেলার সংবাদ। জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের সাথে খেলে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া সম্ভব হয় না বলে জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এবারের আসরে আগের চেয়ে ভালো করতে চান। এদিকে তাপদাহ আর সামনে টি-20 বিশ্বকাপ থাকায় ডিপিএল এর সুপার 6 এর ম্যাচগুলি টি-20 ফরম্যাটে হওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। ডিপিএল এ সেঞ্চুরি 5 বছর পর, তারপরও বিসিবি সভাপতির কাছ থেকে পাননি কোনো শুভেচ্ছা। সে কারণে সাকিবের এমন মন্তব্য। আজকে আমি পাবন ভাইকে ফোন দিয়েছিলাম যে পাবন ভাই, এই যে এতদিন পরে সেঞ্চুরি করলাম, কি দিবেন? জীবনে প্রথমবার প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করলাম। জিম্বাবুয়ে সিরিজের শেষ 2 ম্যাচ খেলবেন সাকিব। তবে রোডেশিয়ান আর যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া সম্ভব হয় না বলেও মন্তব্য মিস্টার অলরাউন্ডারের। জিম্বাবুয়ে ইউএস এর সাথে খেলা বিবেচনা করে আমি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি, আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। ওয়ার্ল্ড কাপ কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা, ওইখানে আসলে আমরা যত বেশি প্রেশার হ্যান্ডেল করতে পারবো তত ভালো করার সম্ভাবনা আছে। লাস্ট টাইম আমরা যখন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছি, আমার কাছে মনে হয় আমরা মোটামুটি একটা পারফরমেন্স করেছিলাম, যেটা খুব ভালো না হলেও কেউ বলবে না যে খুব একটা খারাপ। আমি আশা করবো যে ওই জায়গাটা যদি আমাদের বেঞ্চমার্কে শুরু হয়, এই টুর্নামেন্টটা হবে, এই ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টটা হবে, আমাদের সেটা ছাড়িয়ে যাবে। ডিপিএল এর সুপার 6 এর ম্যাচগুলো মাঠে গাওয়াচ্ছে ওয়ানডে ফরম্যাটে। প্রচন্ড তাপদাহ, তার উপর সামনে টি-20 বিশ্বকাপ, তাই ডিপিএল এর সুপার 6 এর ম্যাচগুলো টি-20 ফরম্যাটে হওয়া
উচিত ছিল বলে মনে করেন তিনি। আমার কাছে মনে হচ্ছে যে সুপার লিগটা যদি আমাদের টি20 ফরম্যাটে হতো, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হতো। অ্যাট দি সেম টাইম প্লেয়ারদের দিকটাও একটু যদি কেউ চিন্তা করতো তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো। আমার মনে হয় খুবই অমানবিক এরকম একটা পরিবেশে সারাটা দিন আমাদেরকে রোদের ভেতরে খেলানো। এই জায়গাটাতে আমার মনে হয় অনেক ভালো একটা দায়িত্ব নেওয়া যেত। অ্যাট দি সেম টাইম এটা আমাদের ন্যাশনাল টিমের জন্য উপকৃত হতো, যেহেতু আমরা টি20 ফরম্যাটে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি। আমার মনে হয় খুব ভালো একটা প্রিপারেশন হতো। রাজধানীর মাদানী রোডে রুবেল হোসেনের মোটরসাইকেল শোরুম উদ্বোধন অনুষ্ঠানে সাকিব ছাড়াও উপস্থিত ছিলেন সাব্বির রহমান, নুরুল হাসানরা। শুভ দেবনাথ, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 রাতের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।